মদ নিষিদ্ধ করে দিলেই কি সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে? তো এটা বুঝতে গেলে একটা গল্প জানতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আমেরিকায় ঠিক প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে পরে ওই সময়টাই একটা মুভমেন্টের সৃষ্টি হলো, ঠিক আছে? সেই মুভমেন্টটা বিভিন্ন যারা ফেমিনিস্ট ছিল বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল বা চার্চের ফাদাররা ছিল, তো তারা কি বলতে শুরু করলো যে আমাদের এখানে যে ওয়ার্কিং ক্লাস পিপিল মেনলি আছে, মানে যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ বা সাধারণ মানুষ, দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে মানে মদ্যপান একসময় শুরু করলো দেখা দিত। তো এর ফলে কী হচ্ছে যে তারা বলতে শুরু করলো যে এতে কর্মক্ষমতা কমে যাচ্ছে মানুষের, আর ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়িতে তাদের আত্মীয় স্বজনদের মারছে পিটিয়ে, এইগুলো এই ক্রাইমগুলো বাড়তে শুরু করছে, যেগুলো বেড়ে যাচ্ছে। তো যারা ফেমিনিস্ট ছিল বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল তারা বললো যে অ্যালকোহলকে বন্ধ করে দেওয়া হোক। এই নিয়ে তারা প্রোটেস্ট শুরু করলো, রাস্তায় নামতে শুরু করলো এবং বিভিন্নভাবে সরকারকে চাপ দিতে শুরু করে। তো ঠিক 1920 সালে জানুয়ারি মাসে একদম বছরের শুরুতেই 18th অ্যামেন্ডমেন্ট করা হলো কনস্টিটিউশনে, আমেরিকার যে কনস্টিটিউশন ছিল সেখানে, এবং অ্যামেন্ডমেন্ট করে বিল পাস করা হলো যে এখন থেকে যেগুলো আর কি ব্যবসায়িকভাবে যেই ফ্যাক্টরিতে অ্যালকোহল প্রোডাকশন হয়, তো সেই মদের আর কি একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো। তাহলে এর ফলে কী হলো যে মদ যেগুলো বাজারে বিক্রি হতো, অ্যালকোহল ব্র্যান্ড যেগুলো ছিল, তো সেইগুলো উঠে গেল। কিন্তু এটা তো একটা নেশার জিনিস, এটা কিন্তু অনেকেই ভালোভাবে বুঝে গিয়েছিল, বিশেষ করে ক্রিমিনালরা, যারা অর্গানাইজড ক্রাইম করতো, অর্থাৎ ছোটোখাটো ক্রিমিনাল ছিল অলিতে গলিতে, হয়তো চুরি ডাকাতি তাদের একটা গ্যাং ছিল। সেই ক্রিমিনালগুলো তখন কি করলো, একটা লুফল ছিল, মানে অর্থাৎ একটা খামতি ছিল অ্যামেন্ডমেন্টটাই, যে বিলটা আর কি আইনটা আনা হয়েছিল, তাতে কী লেখা ছিল যে যেগুলো ডাক্তাররা প্রেসক্রিপশন করে দিচ্ছে অথবা বাড়িতে গ্রেপ ভাইন্স বা ফ্রুট ভাইন্স আছে, তার মানে কি যে কোনো ফলের তৈরি করার যন্ত্রপাতি, মানে বাড়ির মধ্যে আর কি, শুধু বাড়িতে তৈরি করার জন্য, হয়তো ফলের রস তৈরি করার জন্য এইসব জিনিসপত্র বা এইগুলো, তো বাড়ির মধ্যে করার জন্য ঠিক আছে, তোমাকে কোনো রকমভাবে কমার্শিয়াল পারপাস মানে বিক্রি করার জন্য বহু মানুষের সাথে কোনো কারখানা বা ফ্যাক্টরি টাইপের করছি আমি, সেটা করা চলবে না। কিন্তু বাড়ির মধ্যে একটা নিজেদের খাওয়ার জন্য জুস, এইগুলো তো একটা মানে ছাড় ছিল। আর প্রেসক্রিপশানও যদি ডাক্তার লিখে দিত সেখানেও ছাড় ছিল। তো এইগুলো করার পরে কি হলো, এই বাড়ির মধ্যে যেগুলো সেগুলো আর লাভ ওঠালো আর কি, সেগুলোকে নিয়ে নিল ওই ক্রাইম গ্রুপ যারা করতো তারা, তারা লুকিয়ে লুকিয়ে ওরকমভাবে প্রচুর আর কি ওই অ্যালকোহল প্রোডাকশান শুরু করে দিল। আর যেগুলো অনেক ওয়্যার হাউস ছিল, মানে কি ওই গুদামঘর, সেগুলো ক্রাইম গ্রুপগুলো মানে যারা চুরি ডাকাতি এই করতো তারা এইগুলোর কন্ট্রোল নিয়ে নিল, নিয়ে সেখানে লুকিয়ে রাখতো। আস্তে আস্তে তারা প্রচুর পয়সা করতে লাগলো এর ফলে। আর এই পয়সাগুলো নিয়ে এরা শুরু করলো কি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেদের অফিসার ছিল বা যাদের লটাকে এনফোর্স করার কাজ, যেমন পুলিশ অফিসার, তাদেরকেও ঘুষ দিতে শুরু করলো। তারপরেতে অনেক সময় অ্যাকাউন্টেন্ট, মানে আমরা কি দেখি যে অ্যাকাউন্টেন্ট থাকে এক একটা বড় বড় বিজনেস যারা চালায়, তো সেরকম লোকেদিকেও তারা পুষতে শুরু করলো, মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট নিয়ে চলে এলো। বিভিন্ন ধরনের আরও যারা গভর্নমেন্ট অফিসার ছিল তাদেরকে টাকা দিয়ে মানে কিনে নেওয়া যেটাকে বলে শুরু করলো। আস্তে আস্তে তারা 2 নম্বরই ওই ব্ল্যাক মার্কেটিং এগুলো সব শুরু করে দিল, বিরাট মানে বড় লোক হয়ে গেল আস্তে, তারা বড় বড় মাফিয়ায় পরিণত হলো। তো এরকমই একটা মাফিয়া ক্রাইম সেখানে ঘটতে শুরু করলো আমেরিকাতে। তো এরকম একটা ক্রাইম হচ্ছে ভিক্টোরিয়া ডে ম্যাসাকার। তো সেই ভিক্টোরিয়া ডে ম্যাসাকারেতে কী হয়েছিল, ওই দিনেতে একটা রক্তাক্ত ভিক্টোরিয়া ডে বলা হয়, কারণ দুটো গ্যাংয়ের সাথে এল কাপন আর ছিল বাঘমোড়ন। তো বাঘমোড়নের যারা লোকজন ছিল একটা কনসার্ট হলেতে, সেখানে একটা পার্টি চলছিল, তো সেই বাঘমোড়নের যত লোক ছিল প্রত্যেকটা লোককে গুলি করে সেদিনকে পুরো রক্তাক্ত করে দিয়েছিল সেই হলটা এল কাপনের লোকেরা পুলিশ সেজে গিয়ে। তো পুলিশ সেজে গিয়ে ওপেন ফায়ার শুরু করলো, প্রত্যেকটা লোককে মেরে কিন্তু সেখানেই মার্ডার করে দিল। তো এইরকম টাইপের অনেক কিন্তু ক্রাইম দেখা যায়, মাস মার্ডার দেখা যায়, গ্যাংয়ের রাইভালরি দেখা যায়, এগুলো হতে শুরু করলো। আর ওদিকে মাফিয়ারাও আস্তে আস্তে মুনাফা লাভ তৈরি করতে শুরু করলো। পরবর্তীকালে
22nd অ্যামেন্ডমেন্ট আনা হলো, যেখানে এই প্রহিবিশনটাকে উঠিয়ে দেওয়া হলো, কিন্তু ততদিনে কিন্তু যেটা ড্যামেজ হওয়ার ছিল হয়েই গিয়েছে। তো এবার যদি ইন্ডিয়াতে আমরা আসি, ইন্ডিয়াতে অনেক স্টেটেই দেখা যায় যে গভর্নমেন্ট কিন্তু ব্যান করে দিয়েছে অ্যালকোহলটাকে। এর ফলে তো গভর্নমেন্টের তো একটা হিউজ লস হচ্ছেই, যে রেভিনিউটা ট্যাক্সের থ্রু দিয়ে ইনকাম করতো গভর্নমেন্ট পারতো, সেই ইনকামটা গভর্নমেন্টে চলে যাচ্ছে ব্যান করে দিলে। কিন্তু আদৌ সোসাইটিতে অন গ্রাউন্ড কি সেটা কার্যকরী হচ্ছে না? সেখানে অনেক সময় যদি দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যারা হ্যাবিট হয়ে গেছে একদম ড্রিঙ্ক করার, তারা ব্ল্যাক মার্কেটিংয়ের থ্রু দিয়ে বা কারোর থ্রু দিয়ে সেটাকে কিন্তু এনে অনেক সময় দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছে। তো অনেক সময় যে পুরোপুরিভাবে সেটা এফেক্টিভলি কাজ করছে তাও নয়। কিন্তু আমরা যদি গ্রস লেভেলে দেখি, তখন দেখছি যে গ্রস লেভেলে দেখানো হচ্ছে যে হ্যাঁ এটা কমছে, এটা ঠিক, যে সেই তার ফলে যে অ্যালকোহল রিলেটেড ক্রাইমগুলো বা অ্যালকোহল রিলেটেড ডোমেস্টিক ভায়োলেন্স, সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে 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 রাজ্যগুলো ব্যান করে দিচ্ছে সেখানে কমছে। কিন্তু আবার এটাও ঠিক যে সেখানে ওই 2 নম্বরই, যেটাকে বিজনেস বলে, ব্ল্যাক মার্কেটিং বলে, বা অনেক সময় এই যারা হয়তো এমন কিছু মদ কনজিউম করছে যেগুলো পয়জনাস, তো সেই পয়জনাসগুলো খেয়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে একদম। সেগুলো টক্সিক যাকে বলে কনজামশান, কারণ অ্যাকচুয়ালি সেখানে ব্যান আছে আর ইললিগালি সেখানে বিজনেস হচ্ছে। তো সেখানে কোয়ালিটি মেজারমেন্ট বা এগুলোর তো কোনো ধারাও নাই চেক করার। তো সেগুলো অনেক সময় চিপ কোয়ালিটিতে মানুষ কিনে নিচ্ছে, একদম যারা গ্রামের দিকে দেখা যায় অনেক সময় যে পয়জনিং হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এগুলোও দেখা যাচ্ছে। তো এগুলোর জন্য অনেক সময় এটা উচিত যে সচেতনতা বাড়ানো, বা কীভাবে সেইগুলোকেও বন্ধ করে দেওয়া যায় সেগুলোর দিকে কিন্তু চেষ্টা করতে হবে গভর্নমেন্টকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অনেক কিছু নিয়ে আলোচনা হলো।